নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ শোনাবো হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প বেনেটির জঙ্গলে। অনেক বছর আগের কথা। তখন আমি সরকারের কৃষি বিভাগের সঙ্গে যুক্ত। আমার কাজ ছিল গাঁয়ে গাঁয়ে ঘুরে চাষাবাদের তদারক করা, চাষের ব্যাপারে চাষিদের কোনো অসুবিধা হচ্ছে কি না দেখা। কোনো অঞ্চল থেকে হয়তো খবর এলো ধান গাছ সেরকম বাড়ছে না, কিংবা পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে, নয়তো নারকেল গাছে ফল ধরবার আগেই ঝরে পড়ছে, বেগুনে কালো কালো দাগ হচ্ছে, পোকায় পাট গাছ খতম করে দিচ্ছে। অমনি আমাকে ওষুধ বিশুধ নিয়ে ছুটতে হতো সে অঞ্চলে। নিজের চোখে সব দেখে ব্যবস্থা করতে হতো। কাজটা আমার খুব ভালো লাগতো। যাওয়া আসা দৌড়ঝাঁপে কষ্ট হয়তো একটু হতো, কিন্তু বয়স কম থাকার জন্য সেসব কষ্ট আমার গায়েই লাগতো না। সত্যি কথা বলতে কি, দিল্লি, আগ্রা, পুরী, হরিদ্বারের চেয়ে এইসব গ্রামাঞ্চলে ঘুরে বেড়াতে আমার ভালোই লাগতো। এইসব জায়গায় গেলে আমার দেশ আর দেশের মানুষকে ভালোভাবে চিনতে পারা যায়। তাছাড়া আমি গেলে চাষি মহলে একটা আনন্দের ঢেউ বয়ে যেত। কে আমাকে কি খাওয়াবে তাই নিয়ে প্রতিযোগিতা। কেউ মুড়ি আনতো, কেউ গুড়, কেউ আবার ক্ষেতের শাকসবজি, ফল পাকুড়। চলে আসবার সময় সবাই দল বেঁধে আমাকে জিপে তুলে দিত, কিংবা আসতো বাসের রাস্তা পর্যন্ত। এ চাকরিও একদিন ছেড়ে দিলাম। কেন দিলাম সেই কথাটাই তোমাদের বলি। হঠাৎ আতাপুর থেকে খবর এলো সেখানকার চাষিরা মাথায় হাত দিয়ে পড়েছে। লাউ গাছে ফুল হয়েই শুকিয়ে যাচ্ছে, ফল ধরছে না। আতাপুর লাউয়ের জন্য বিখ্যাত, যেমন আকার তেমনই স্বাদ। এই লাউ শহরে প্রচুর চালান আসে তানপুরা তৈরির জন্য। শরীরটা কদিন থেকেই ভালো যাচ্ছিল না। কদিন আগেই জ্বর থেকে উঠেছি, এখনও বেশ দুর্বল, কিন্তু উপায় নেই। আতাপুরের চাষিদের বিপদে পাশে গিয়ে দাঁড়াতেই হবে। আরও এক অসুবিধা হলো, আমাদের তাঁবে 3টে জিপ। দুটো গেছে নবদ্বীপ আর বীরভূমের দিকে, বাকি যেটা আছে সেটা অচল। ইঞ্জিন মেরামতের কাজ চলছে। অগত্যা বাসে যাওয়াই ঠিক করলাম। তার আগে কৃষি বিষয়ের বইগুলো পড়ে নিলাম। কেন অকালে লাউয়ের ফুল ঝরে যাচ্ছে। কিছু ওষুধপত্র ব্যাগে ভরলাম। অশুভক্ষণেই বোধহয় যাত্রা শুরু করেছিলাম। মাইল 25-26 গিয়েই বাস থেমে গেল। আর এগোবার উপায় নেই। সামনে কয়াল নদী। অন্য সময় এই নদী সরু রুপোলি সুতোর মতন পাশে পড়ে থাকে, ছোট কয়েকটা কাঠের পুল। তখন কয়ালের অন্যরকম চেহারা। কি তার গর্জন! এপার ওপার দেখা যায় না, কাঠের পুলের চিহ্নই নেই। নেমে দাঁড়ালাম। এখন উপায়? পাশে একটা টিনের চালা ছিল, চায়ের দোকান। সেখানে খোঁজ নিয়ে জানতে পারলাম গত 3 দিন ধরে এলাকায় একটানা বৃষ্টি হয়েছে। মাত্র আজ সকালেই থেমেছে। ফলে আশপাশের নদীনালা কুল ছাপিয়ে গাঁয়ের মধ্যে ঢুকে গেছে। চাষবাস সব নষ্ট। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু জমিতে আশ্রয় নিয়েছে। সর্বনাশ! এখন কি উপায় হবে? এতটা পথ এসে ফিরেই বা যাই কি করে? চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞাসা করলাম, ভাই, আতাপুরের অবস্থা কি বলতে পারো? লোকটা মাথা চুলকে বলল, আতাপুরের খবর ঠিক জানি নে, তবে গাঁটা একটু উঁচু জমির ওপর, বোধহয় বন্যার জল ঢোকেনি। আতাপুরে যাব কি করে? কেন, নৌকা করে বল্লভডাঙ্গা চলে যান, সেখান থেকে পায়ে হাঁটা রাস্তা আছে রায়চণ্ডী হয়ে আতাপুর। তবে পথে জল পড়বে কি না জানি না। ঠিক করলাম বরাত ঠুকে রওনাই হব। আকাশের অবস্থাও খুব ভালো নয়। বৃষ্টি থেমেছে বটে, তবে আকাশ জুড়ে কালো মেঘ ঘোরাফেরা করছে। যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। তার ওপর ফিরে যাবার রাস্তাও বন্ধ। বাস ফেলে রেখে ড্রাইভার আর কন্ডাক্টর সরে পড়েছে। সামনে দেখলাম
কোয়াল নদীতে গোটা তিনেক নৌকা পারাপার করছে। ব্যাগ কাঁধে ফেলে একটা নৌকায় চেপে বসলাম। মিনিট কুড়ির মধ্যেই ওপারে বল্লভডাঙায় পৌঁছে গেলাম। রায়চণ্ডী পর্যন্ত অনেকেই সঙ্গী হলো। তারপর আতাপুরের রাস্তায় আমি একলা। মনে হলো এদিকে বন্যার প্রকোপ বেশি নেই, কিন্তু আতাপুরের কাছাকাছি গিয়েই দেখলাম দুপাশে জলের স্রোত। ক্ষেত খামার সব জলের তলায়, দুপাশের বাড়ি খালি, লোকজন সব সরে গেছে। গাঁয়ের মাঝখানে কৃষি বিভাগের বাড়ি, একতলায় অফিস, দোতলায় থাকার ব্যবস্থা। আমি এলে দুতলাতেই থাকি। অফিসের সামনে গিয়ে যখন পৌঁছলাম তখন অন্ধকার নেমেছে, চারদিকে ব্যাঙ আর তক্ষকের ডাক। ব্যাগ থেকে টর্চ বের করে দরজার উপর আলো ফেললাম। দরজায় বিরাট তালা ঝুলছে। সর্বনাশ, এখানে রাতটা কাটাবো কোথায়? ব্যাগের মধ্যে পাউরুটি আর কলা এনেছিলাম, তাও শেষ হয়ে গেছে। আশপাশের বাড়ি বন্ধ, লোকেরা আশ্রয়ের জন্য যে যেখানে পেরেছে পালিয়েছে। যদিও আতাপুর গ্রামটা একটু উঁচু জায়গায়, তবুও জোর করে কিছু বলা যায় না। বন্যার জল বাড়লেই গ্রামে ঢুকে পড়বে। নিরুপায় হয়ে এদিক ওদিক দেখলাম, কোথাও কেউ নেই। রাতটা হয়তো অভুক্ত অবস্থায় কৃষি অফিসের বারান্দাতেই কাটাতে হবে। সেটাও মোটে নিরাপদ নয়। কিছুটা এগোতেই নজরে পড়ল পাশেই একটা কুঁড়ে ঘর থেকে আলো দেখা যাচ্ছে। তার মানে লোক আছে ভেতরে। এগিয়ে গিয়ে বললাম, কে আছো? বাইরে এসো। দীর্ঘ একটা ছায়া। কাছে আসতে লণ্ঠনের আলোয় চিনতে পারলাম তিলক, কৃষি অফিসের বেয়ারা। সকলের ফাই ফরমাস খাটে, ধরে প্রাণ এলো। তিলকের কাছে নিশ্চয়ই অফিসের চাবি আছে, বাইরে রাত কাটাতে হবে না। জিজ্ঞাসা করলাম, আমার চিঠি তোমরা পাওনি? তিলক ক্ষণক্ষণে গলায় উত্তর দিল, আর চিঠি? চারদিকে যা ব্যাপার, পিওনি আসছে না কদিন ধরে, চিঠি বিলি করবে কে? দাও, অফিস ঘরের চাবিটা দাও। চাবি তো সুনন্দবাবুর কাছে, তিনি চাবি দিয়ে চলে গেছেন। চলে গেছেন? কোথায়? তার বাড়ি নন্দীপুর। নন্দীপুরে সুনন্দবাবুর বাড়ি তা জানতাম। আতাপুর আর নন্দীপুর পাশাপাশি গ্রাম, মাঝখানে 2.5 মাইল। 2.5 মাইল পথ হয়তো বেশি নয়, কিন্তু দু গ্রামের মধ্যে ঘন জঙ্গল, এক পাশে শ্মশান। দিনের বেলা খুব প্রয়োজন না হলে জঙ্গলে কেউই ঢোকে না। বছরখানেক আগে সুনন্দবাবুর সঙ্গে একবার তার বাড়ি গিয়েছিলাম, কিন্তু সে দিনের বেলা। তাও দেখেছি ঝুপসি অন্ধকার। তিলকের কুড়ের যা অবস্থা, তাতে রাত কাটানোর প্রশ্নই ওঠে না। একমাত্র উপায় নন্দীপুর চলে যাওয়া। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে চাঁদের আলো রয়েছে, পথ চলতে অসুবিধা হবার কথা নয়। তিলককে তাই বললাম, তাহলে আমি নন্দীপুরেই চলে যাই এই রাতে? এছাড়া আর উপায় কি? এখানে থাকবো কোথায়, খাবো কি? তা অবশ্য ঠিক, চলে যান রাম নাম করতে করতে। রাম নাম করতে হবে কেন? মাঝখানে শ্মশান পড়বে তো, অপদেবতাদের উপদ্রব, তাই বলছি। ভূতের ভয় আমার কোনো কালেই ছিল না, কাজেই সেদিক থেকে অসুবিধা নেই। একমাত্র ভয় ছিল দুর্বৃত্তদের। কিন্তু দুর্বৃত্তরা আমার কী বা নেবে? হাতঘড়ি, টর্চ আর সামান্য কিছু টাকা। এসব ভেবে কোনো লাভ নেই। নন্দীপুর যাওয়া ছাড়া আমার আর অন্য পথ ছিল না। 2.5 মাইল পথ যেতে বড় জোর 2.5 ঘন্টা লাগবে। একবার সুনন্দবাবুর বাড়ি গিয়ে পৌঁছতে পারলে আহার আশ্রয় 2ই মিলবে। ব্যাগটা কাঁধে ফেলে চলতে শুরু করলাম। পথ যতটা সহজ হবে ভেবেছিলাম ততটা হলো না। একেবারে অন্ধকার বন, বট, পাঁকুড় আর অশ্বত্থের জটলা। গাছ থেকে বিরাট বিরাট সব ঝুড়ি নেমে জায়গাটা অন্ধকার করে রেখেছে। চাঁদের আলো
গাছের পাতায় ঢাকা পড়ে গেল। টর্চ জ্বালালাম। পায়ে চলা সরু পথ। ভূত প্রেতের ভয় হয়তো করি না, কিন্তু সাপ খোপের উপদ্রব তো আর উপেক্ষা করতে পারি না। সাবধানে এদিক ওদিক দেখে এগোতে লাগলাম। একমাত্র ভরসার কথা, হাঁটু পর্যন্ত গামবুট ঢাকা। ছোবলে বিশেষ ক্ষতি হবে না। এ জঙ্গলের নাম বেনেটির জঙ্গল। কেন এ নাম জানি না, জানবার কোনো আগ্রহ হলো না। কোনো রকমে এটা পার হতে পারলে বাঁচি। অনেকক্ষণ ঘোরার পর খেয়াল হলো, টর্চের আলোয় হাত ঘড়িতে দেখলাম 3 ঘন্টা পার হয়ে গেছে। যেভাবে হাঁটছি এতক্ষণে নন্দীপুরে পৌঁছে যাবার কথা। তাহলে নিশ্চয়ই পথ হারিয়েছি। চলার গতি আরও দ্রুত করলাম। খিদে পেট জ্বলছে, শরীরও দুর্বল লাগছে। কিছুটা এগিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম। সামনে অন্ধকার জমাট বাঁধা, জোনাকির মতন কী সব জ্বলছে। টর্চের আলো ফেলতেই সেগুলো সরে গেল। বুঝতে পারলাম শিয়ালের পাল। টর্চটা এদিক ওদিক ঘোরাতেই দেখলাম চারদিকে মরার খুলি আর হাড় ছড়ানো। তার মানে শ্মশান। নন্দীপুর যেতে ডান দিকে শ্মশান পড়ে। শ্মশানের মধ্যে দিয়ে যেতে হয় না। তাহলে নির্ঘাত পথ ভুল করেছি। শ্মশান ডান দিকে রেখে হিসাব করে পথ বদলালাম। কয়েক পা যেতেই ঠক করে কপালে একটা গাছের ডাল লাগলো। উহ করে কপাল চেপে কিছুক্ষণ বসে রইলাম। তারপর টর্চের আলো ওপর দিকে ফেলতেই শরীরের রক্ত হিম হয়ে গেল। একটা পা গাছের ডাল থেকে ঝুলছে। কেউ বোধহয় কাউকে মেরে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু টর্চের আলো যত দূর গেল কেবল পাই দেখতে পেলাম। শরীরটা কোথায় গেল? কোনো রকমে পাশ কাটিয়ে যেতে গিয়েই বিপত্তি। আবার মাথায় লাগলো। ওপরে চেয়ে দেখি সেই পা। কি আশ্চর্য, পাটা এদিকে এলো কি করে? যেদিকে যাচ্ছি পাটাও সেদিকেই ঘুরছে। শরীর ছাড়া পাই বা গাছের ডালে কে ঝুলিয়ে রাখলো? মাথা নিচু করে এগিয়ে যাবার চেষ্টা করতেই নাকি সুরে কানে এলো, চাটুর্যে মশাই, শোনো শোনো, কথা আছে। এই এতক্ষণ পরে বুকটা কেঁপে উঠল। কাটা পা দেখে ভেবেছিলাম কোনো বদমাইশ লোক হয়তো কাউকে কেটে তার দেহ খণ্ড খণ্ড করে গাছের ডালে টাঙিয়ে রেখেছে। কিন্তু এ ধরনের গলার স্বর গাছের ওপর থেকে আসছে কি করে? কেউ কি গাছের ডালে বসে ভয় দেখাচ্ছে? ওপরের দিকে চেয়েই চমকে উঠলাম। টর্চের আলোয় যা দেখলাম তাতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। বিরাট একটা কঙ্কাল, মাথাটা গাছের মগডাল ছাড়িয়ে। কঙ্কালের চোখে সচরাচর যেমন হয় গর্ত নেই, তার বদলে লাল দুটি সার্চ লাইট। আলো দুটো অনবরত ঘুরছে। কাঁধের ওপর ধবধবে একটা পৈতা। অস্বীকার করব না, লোকে আমাকে খুবই সাহসী বলে জানতো। আমি নিজেও ভূত প্রেতের কাহিনীকে একদম পাত্তা দিতাম না, হেসে উড়িয়ে দিতাম। কিন্তু সে রাতে বেনেটির জঙ্গলে চোখের সামনে যে দৃশ্য দেখেছিলাম তা জীবনে ভুলতে পারবো না। সে কথা মনে হলে এখনও মাঝরাতে শিউরে উঠি। ব্যাগটা আঁকড়ে ধরে আমি বিদ্যুৎ বেগে ছুটতে আরম্ভ করেছিলাম। কি হলো রে, ছুটছিস কেন? কথাটা শুনে যা। মনে হয়েছিল গলাটা যেন ক্রমেই কাছে আসছে। প্রত্যেক গাছের ডালে বিরাট আকারের সেই কঙ্কাল পা। নিশ্চিত মৃত্যু বুঝতে পেরে আমি পাগলের মতন ছুটতে শুরু করেছিলাম। কাঁটা গাছে হাত পা ক্ষত বিক্ষত। কতবার যে গাছের শিকড়ে পা আটকে পড়েছিলাম তার ঠিক নেই। তবু সেই নাকি সুর থেকে রেহাই নেই। ওরে, তুইও বামুন, আমিও বামুন, তোকে কিচ্ছু করব না, একটু দাঁড়া। বেনেটির জঙ্গল ছাড়িয়ে যখন সুনন্দবাবুর দরজায় পৌঁছেছিলাম তখন রাতের অন্ধকার কেটে ভোর হচ্ছে। শরীরে আর এক বিন্দু শক্তি অবশিষ্ট ছিল না। কোনো রকমে একবার দরজার কড়া নেড়েই অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হয়েছিল দেখলাম বিছানায় শুয়ে আছি, পাশে সুনন্দবাবু, একটা চেয়ারে ডাক্তার।
চোখ খুলতেই ডাক্তার বলল, আর ভয়ের কিছু নেই, একটু গরম দুধ খাইয়ে দিন। আমার সঙ্গে কাউকে পাঠান, ওষুধ নিয়ে আসবে। বিকালের দিকে শরীর ঠিক হয়ে গেল। বিছানার ওপর উঠে বসলাম। সুনন্দবাবু বলল, কি হয়েছে? বুঝতে পেরেছি স্যার, বেনেটির জঙ্গলে দুর্লভ চক্রবর্তীর পাল্লায় পড়েছিলেন। দুর্লভ চক্রবর্তী? হ্যাঁ, আমাদের গাঁয়ের পুরোহিত। অপঘাতে মরে বেচারি ব্রহ্মদৈত্য হয়ে রয়েছে। বামুন দেখতে পেলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেবার জন্য। অপঘাতে মারা গেছে? হ্যাঁ স্যার, শুনুন বলি কাহিনীটা। সুনন্দবাবু বলতে শুরু করলো, দুর্লভ চক্রবর্তী নিষ্ঠাবান ব্রাহ্মণ। আশপাশের গাঁয়ে পুজো, বিয়ে, পৈতে, অন্নপ্রাশনের কাজ করে যা উপায় করতেন তাতেই তার বেশ চলে যেত। বাড়িতে শুধু বউ আর একটা ছেলে, কিন্তু ভগবান মানুষকে সব সুখ দেন না। ছেলেটা বিশ্ব বকাটে, লেখাপড়া করলই না, বদমাইশের জন্য স্কুল থেকে নাম কেটে দিয়েছিল। বাপ বুঝিয়েছিলেন, আমার সঙ্গে চল, বাড়ি বাড়ি পুজোর কাজ শিখবি। ছেলে সেসব কথা কানেও তুলত না। একদিন অবস্থা চরমে উঠেছিল। দুর্লভ চক্রবর্তীর জ্বর, অথচ গাঁয়ের জমিদার বাড়িতে নারায়ণ পূজা। জমিদারি আর নেই, কিন্তু জমিদার বাড়ি নামটা আছে। মাসকা বাড়ির বন্দোবস্ত, ভালোই দক্ষিণা। দুর্লভ চক্রবর্তী ছেলের খোঁজ করলেন, ছেলে নেই। ভোরে আড্ডা দিতে বেরিয়েছে। জমিদার বাড়ির লোক এসে চেঁচামেচি করে গেল। ছেলে ফিরল দুপুরবেলা। দুর্লভ চক্রবর্তী কাঁথা জড়িয়ে দাওয়ায় বসেছিলেন। রাগে অগ্নিশর্মা হয়ে ছেলেকে যাচ্ছে তাই গালাগাল করলেন, খড়ম ছুঁড়লেন। খড়ম ছেলের গায়ে লাগলো না। ছেলেটিও অকাল কুষ্মাণ্ডু। উঠোনের ওপর একটা বাঁশ পড়েছিল, তাই তুলে নিয়ে সোজা বাপের মাথায়। দুর্লভ চক্রবর্তী ছিটকে পড়েছিলেন। চারিদিকে রক্তস্রোত, ছেলে নিখোঁজ। কবিরাজ আসার আগেই সব শেষ। সেই থেকে দুর্লভ চক্রবর্তী বেনেটির জঙ্গলের বটগাছের ডালে বাসা বেঁধেছেন। কারোর ক্ষতি করেন না, কেবল বামুন দেখলেই অনুরোধ করে গয়ায় পিণ্ড দেবার জন্য। অন্য সময় হলে আমি সুনন্দবাবুর কথাগুলো বিশ্বাসই করতাম না, কিন্তু কানে তখনও সেই নাকি সুর ভেসে আসছে। চাটুর্য মশাই, শোনো শোনো। চোখ বন্ধ করলেই দেখতে পেলাম বিভৎস কঙ্কাল মূর্তি। কাঁধে পৈতা, দুটি চোখে আগুনের গোলা। শহরে ফিরে এসেই চাকরিতে ইস্তফা দিয়েছিলাম। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।